হঠাৎ করে দেখবেন এগুলো ভাইরাল হয় এবং একটা ইন্টেনশন থাকে, সবাই বোধহয় একটু হাইলাইটেড হতে চায়। আচ্ছা, আমির হামজাও কি সেটি হতে চেয়েছিল মানহানিকর মন্তব্য? এই প্রশ্ন আমাকে মাঝখানে জি করতে জি হবে জি না, ওটা রাখেন আপনার প্রশ্ন, আমি আপনি এটার উত্তর দেওয়ার পরে অবশ্যই যোগ করতে পারেন। এখন আপনি আসেন পদ্ধতি যেগুলো আজকে চালাইতে চাচ্ছে, যেমন শিক্ষামন্ত্রীর কথা বললেন, উনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন আজকের থেকে রাফলি কত 20 বছর আগে মনে করেন। তো 20 বছর আগের পরিস্থিতি আজকের পরিস্থিতি নাই। 20 বছরের কামাল সাহেব মানসিকতা আজকের মানসিকতা এক না, তার ঘরের ডিসিপ্লিন একরকম না, ওনার ঘরের ডিসিপ্লিন আমার ঘরের ডিসিপ্লিন একরকম না, পোশাক পরিচ্ছদ, খাওয়ার টেস্ট ফেস্ট সবই কিন্তু বদল হয়ে গেছে। 20 বছর আগে গুলশান মানিতে এত রেস্টুরেন্ট ছিল না। তার মানে কি সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। ঘরে ঘরে ল্যাপটপ তখন ছিল না, আমরা তো টয়লেট ছিল বাইরে, ঘরের থেকে বাইরে, এখন টয়লেট ঘরের মধ্যে, এবং টয়লেট থেকে এসে ডাইনিং টেবিলে বসতেছেন। বাট উই আর মডার্ন। বাট আর যদি ওইটা ভাবেন কত হাইজেনিক, এখন ওইটা যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে সব কিছুতেই পরিবর্তন হয়েছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। উনি ওখানে যাবেন কেন? একটু আগে বলছে এমপির কাজ কি, আমি বলছি ওটা তার কাজই না। উনি তো সফট মেজার, ওটা তার কাজই না, ওটা কোনোভাবেই তার কাজ না। এমপির কাজ পার্লামেন্ট সংবিধান সীমাবদ্ধ করে দিছে। তো এই যে পরিবর্তনের সাথে সবকিছু পরিবর্তন হইতে হয়, তার আলোকেই কিন্তু সেই পরিবর্তনের নামেই কিন্তু আমরা গণভোট আনছিলাম। সেই গণভোটে কি চাইছিল? সবকিছু যখন পরিবর্তন করা দরকার, সংবিধানটা একটু পরিবর্তন করা দরকার। সে কারণে গণভোট আনছিল যে সংস্কার, এবং হ্যাঁ জয়যুক্ত করছে দেশে, আমরা সেটা মানতেছি না। যেহেতু মানতেছি না, তার মানে মুখে বলি আমরা মডার্ন, ইন অ্যাকশন আমরা পিছনে। তা নাহলে আমরা সংস্কার করতেছি না কেন? কাজেই হলে এমপি যাবে, ছবি উঠবে, লিখে রাখেন হলে এমপি যাবে, ছবি উঠবে। বিচার বিভাগ আলাদা করতে চাইছিলাম, করতে দেন নাই। তাহলে বিচার বিভাগে যারা কাজ করবে তারা ভাববে মন্ত্রী আমার নিয়োগকর্তা, ভয়ে কাঁপতে থাকবে। এই বাংলাদেশ। আপনি মুখে বলবেন আধুনিক, কিন্তু অ্যাকশনে আপনি পুরাতন। এইবার আসেন একটা কথা বলি। ওনারা বলছিলেন ভাই আমার, বললেন গুপ্ত আছে, এটা বলছে বিএনপিতে অনেক জামাত গুপ্ত আছে, আমি কিন্তু জানি না, ওনারা জানেন। তা আপনি যদি অতবার একটা দল সরকারে থেকে আপনি গুপ্ত জামাত বলতেছেন, তাকে আইডেন্টিফাই করতে পারতেছেন না, ভাই আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? আপনি গুপ্ত ধরতে পারতেছেন না, না ধরতে পারাটা একটা বিরাট ব্যর্থতা। তারপরে যদি বলেন একটা ঘটনা ঘটে আর যদি বলেন গুপ্ত ছিল, আপনার ফাংশনটা কি? তাইলে আপনি ডিজিএফআই আছে, আপনার এনএসআই আছে, আপনার পুলিশ আছে, আপনি নিজে এমপি আছেন, পার্লামেন্টে আছেন, আপনার সবাই এডমিট করতেছেন গুপ্ত আছে জামাত, তাকে ধরবেন না কেন? আর যদি ধরতে না পারেন তাহলে আপনি দেশ চালাবেন কেমনি? সিম্পল। এবার আসেন হামজা। হামজার প্রশ্নটা করেন, তারপর উত্তর দিই। আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের নেতারা অনেক সময় এমন সব মন্তব্য করে বসেন যে কারণে আসলে লাইমলাইট আসার জন্য করে থাকেন। তো আমির হামজাও কি লাইমলাইট আসার জন্য এমন মন্তব্য করেছিলেন কিনা মানহানিকর? প্রথম কথা হলো আমির হামজাকে লাইমলাইটে আনলো কারা? সে যতটুকু হয়েছিল তার চেয়ে বেশি তো আনলাম আমরা। আপনি সমাজে চলেন, আপনি মডার্ন যুগের একটা মেয়ে, উনি একজন মডার্ন লোক, উনি একজন মডার্ন লোক, আমরা রাস্তায় হাঁটি, আমাদেরকে কিন্তু অনেক সময় টিজিং করেও কথা বলে, আমরা কিন্তু ওভারলুক করি। কেন করি জানেন? সে একটা লোক এমন একটা লেভেলের লোকে না, উনি একজন এখন বড় লয়ার হয়ে ভাব দেখায়, কিংবা উনি এমপি হয়ে ভাব, এটা কিন্তু ওভারলুক করতে হয়। কেন জানেন? এটা খাটে না, সাজে না। আচ্ছা এইবার আসেন, আমি আমির হামজার সাপোর্ট করতে বসিনি। একটু আগে জামাত নিয়ে প্রশ্ন করছেন, রিয়েল অ্যান্সার আমি আপনাকে দিছি। আমির হামজা কি বলছে? নাস্তিক বলছে। নাস্তিকের অর্থ কি? উনি আল্লাহকে বিশ্বাস করেন না, এই তো, আর তো কিছু না। সেকেন্ড পার্ট, তার বিরুদ্ধে অভিযোগ হইল ধর্ম নিয়ে কটূক্তি করছে। তো ধর্ম নিয়ে কটূক্তি করলে তো এটা তোমার ইন্ডিভিজুয়াল কেস না, এটা সবার। ওই চ্যাপ্টার আমি গেলামই না। আসেন আপনি নাস্তিক কইছেন। নাস্তিক মানে কি? মাসুদ কামাল নাস্তিক, মানে সে আল্লাহকে বিশ্বাস করে না। এইটা নিয়ে মামলা হইল। আচ্ছা, মামলা হইলে ফাইনালি কোর্টে গিয়ে কে কি বলবে? মাসুদ কামাল কি বলবেন? আমি আল্লাহরে বিশ্বাস করি। আর আমির হামজা কি বলবে? উনি আল্লাহরে বিশ্বাস করবে না। কি দিয়ে প্রমাণ করবেন? সাক্ষী লাগবে না? এটা তো যার যার নিজস্ব স্টেটমেন্ট। উনি বলবে আমি আল্লাহরে বিশ্বাস করি, আর আমি বললাম সে আল্লাহরে বিশ্বাস করে না। তৃতীয় ব্যক্তি যে সাক্ষী দিবে এসে যে মাসুদ কামাল আল্লাহরে বিশ্বাস করে, সে কিভাবে বলবে? আরেকজন এসে সাক্ষী দিয়ে বলবে না মাসুদ কামাল বিশ্বাস করে না, কিভাবে বলবে করে না? 3 নম্বর আসেন, মামলাটা কে করলো? মাসুদ কামাল ভাইয়ের সাথে আরেকটা টকশোতে একই কথা মাসুদ ভাই বলছিল যে যার মানানি হইলো তারে নাস্তিক বলা, যার মানানি হয়েছে, মামলাটা কে করবে? তার করার কথা একজন লয়ার করছে। ঠিক আছে, করুক। আমি কিন্তু তারা সাফাই গাচ্ছি না, আমি কিন্তু রিয়েলিটিতে আছি। এখন তাকে নাস্তিক বলছে, এই নাস্তিকের জন্য যদি আদালত তাকে ওয়ারেন্ট দিছে, আদালত ওয়ারেন্ট কেন দিল সেই প্রশ্ন আমি করতে চাই। আদালতের এখতিয়ার, তাতে তারা গ্রেফতার করে করুক, কিন্তু আমি একটা ব্যাখ্যা দিলাম আপনাকে। আপনি সব কিছু আমলে নিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? একজনে বলতেছে এই যে নাস্তিক বললো তারে, আরেকজন বলতেছে একটু আগে বললাম যে নামাজ রোজা কইরা বেহেশতে যাইতে পারবে। এগুলো কোনো আলাপ?
আবু হেনা রাজাকে আমরা বুঝতে পেরেছি। মাসুদ কামাল, একই প্রসঙ্গে আপনার কাছে আসছি। এই যে মামলাটি হলো এবং আদালতে উপস্থিত না হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক আমির হামজার বিরুদ্ধে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার ব্যাখ্যা শুনতে চাই। শুনেন, ধর্ম নিয়ে না যত কম আলোচনা করবেন তত নিজের মনের শান্তি, সমাজের শান্তি। আমি পার্সোনালি মনে করি ধর্মটা হলো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, একদম ব্যক্তিগত ব্যাপার। ধরা যাক আমরা এখানে 3 জন লোক আছি, 3 জন আমরা মুসলমান, 3 জনের জীবনযাপন কি একদম এক? না, এক না তো। অবশ্যই না। একই ধর্ম তো, একই ধর্ম, একই ধর্মগ্রন্থ, 3 জনের জীবনযাপন কিন্তু এক না। 3 জন 3 ধরনের আচরণ করে। তাহলে যদি আপনি ধর্ম মানেন তাহলে ধর্ম তো একই ধরনের মুসলমান সবাই হওয়া উচিত। কাজে এই আলোচনা না করা ভালো। এই আলোচনা করলে এটা একটা অন্তহীন আলোচনা, অন্তহীন। যার হাতে তলোয়ার আছে সে হলো সবচেয়ে ভালো জ্ঞানী আর কি। কারণ সে তলোয়ার নিয়ে যখন এখানে মনে করেন এখন তো তলোয়ার নাই, ধরেন একটা পিস্তল আছে, যারা পিস্তল হলে পিস্তল ক্ষমতা আছে ধরে। সে যদি পিস্তল হাতে রেখে বলে যে, দেখো এটা দুধ না, আপনি বলবেন হ্যাঁ দুধ। এটা তো ভাই ক্যারিশমা তো কাপের না, ক্যারিশমা পিস্তলের। এখন আমির হামজা আমার সাহেব, কাছে যদি AK-47 বাইর করি তখন আপনি আবার অফ। হ্যাঁ, দেন আমির হামজা সাহেব ভাই এমপি হয়েছেন বাংলাদেশে। একজন এমপি হওয়া মানে কি, সে খুব পাওয়ারফুল লোক, খুবই আমাদের পাশে একজন পাওয়ারফুল লোক বসে আছে। না, উনি পাওয়ারফুল হইলে ওনারে আমরা অল্প চিনি। এমপি কিন্তু একটা পাওয়ারফুল লোক, তার হাতে অনেক ক্ষমতা। কারণ আমির হামজা সাহেবরে তো ওখানকার লোকজন ভোট দিয়ে এমপি বানাইছেন, ওনাকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন, এতে ওনার এমপি গিরি কিন্তু কমবে না, উনি এমপি থাকবেন। আচ্ছা, তাহলে আপনিই থাকবেন। কাজেই উনি বলছেন, উনি যেহেতু বলছেন কি করবো, আবার আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিছে, দেখা যাক কি হয়, আদালত গ্রেপ্তার করতে পারে, করুক। এই ধরনের মন্তব্য কি আপনার কাছে মনে হয় যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা বা অনেক বেশি লাইমলাইট আসার চেষ্টা? আপনি ব্যক্তিগতভাবে আমির মনে হামজা করেন? সাহেব না, এমপি হয়েছে, মনে হয়। আমির হামজা সাহেব তো বলে ফেলছেন। আমি তো ওনার বক্তব্য অনেক আগে থেকে শুনি। ওনাকে মানে আমার কাছে ওনাকে কখনোই স্বাভাবিক মানুষ মনে হয় নাই, হ্যাঁ, সেটা বলতে পারেন। আমার কাছে মনে হয় মনে হয়নি। হ্যাঁ, এখন এটা আমার মনে তো হয় নাই। এখন ওই কুষ্টিয়া যে এলাকা থেকে পাস করছেন ওই এলাকার ম্যাক্সিমাম লোকের কাছে মনে হয়েছে। এখন এই জন্য কি ম্যাক্সিমাম লোককে আমি ইগনোর করতে পারবো, তাদের দিয়ে আমি হাসি ঠাট্টা করতে পারবো? পারবো না তোর ভাই, তাই না? তারা মনে করছে, আপনি কি করবেন? গণতন্ত্রের এটাই সৌন্দর্য, গণতন্ত্রের এটাই রূপ। এই রূপকে আপনি কুৎসিত বলতে পারেন, যদি বলেন না এই রূপটাই ভালো, গণতন্ত্র কিন্তু মানতে হবে, আমাদের গণতান্ত্রিক দেশে বাস করি। মাসুদ কামাল, ধন্যবাদ আপনাকে। শাহাদাত হোসেন সেলিম কিছুক্ষণ আগে আবু হেনা রাজ্জাকে একটি বিষয় নিয়ে এসেছিলেন যে ওই যে সংরক্ষিত মহিলা আসনে 36 জন আপনারা যে সিলেক্ট করেছেন, এটি আসলে কিসের ভিত্তিতে করেছেন? দু একজনকে নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে একজন হচ্ছে সুবর্ণা শিকদার, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তারপরে আপনারা বিএনপিতে তাকে সংরক্ষিত মহিলা আসনে সিলেক্ট করেছেন। এটি কি আপনারা জানতেন না, নাকি জেনেও আসলে জিনিসটিকে এমনভাবে করা হচ্ছে যে অন্য দল থেকে আসলেও আমাদের কোনো সমস্যা নেই, আমাদের রাজনীতিতে ব্লেন্ড হয়ে যেতে পারবে? তার আগে আমি একটু হেল্প করি। আমি কিন্তু ওই ভাবে আনিনি এই বিষয়টা। আমি আমি একটু বিষয়টা ভিন্নভাবে হচ্ছে যে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস করতে চাইলে আপনার দলের ভিতর আপনি এমপি নির্বাচন করতে চান ছাত্রলীগ থেকে, সেইটা বলছি। জি, দেখুন, 1970 সালে সারা জাতি আওয়ামী লীগ করেছে। 73 সালে আওয়ামী লীগ থেকে অসংখ্য লোক মুখ ফিরিয়ে নিয়েছে। 78 সালে যখন বিএনপি জন্ম নিয়েছে, অসংখ্য বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বিএনপি গঠিত হয়েছে। রাজনৈতিক দল পরিবর্তন করা উপমহাদেশে নতুন কিছু নয়, এটা রাজনৈতিক দল পরিবর্তন করতেই পারে। সেক্ষেত্রে আপনার বিএনপি 36 জনের একটা ইয়ে পেয়েছে, তাদের সংরক্ষিত আসন পেয়েছে। 36 জনের মধ্যে আমি মনে করব ব্যক্তিগতভাবে 1200 জন ফর্ম কিনেছে, 900 জন জমা দিয়েছেন। তার মধ্যে বেস্ট সিলেকশনটা করেছে আপনার রাজপথের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেত্রী, তারপর সাবেক ছাত্রনেত্রী, বর্তমান ছাত্রনেত্রী, সবাইকে নিয়ে করেছে। হ্যাঁ, দুটো বিষয় নিয়ে একটু কথা হচ্ছে। একজন হলেন যে আপনার আওয়ামী লীগ আমলে এপিপি ছিলেন সম্ভবত কোর্টের, তিনি আপনার পার্বত্য অঞ্চলের। আরেকজন হলেন যে আপনার মতুয়া সম্প্রদায়ের। দেখুন, মতুয়া সম্প্রদায়ের একটা ব্যাপক প্রভাব কিন্তু বাংলাদেশেও আছে, আবার ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকাতে বিশাল তাদের প্রভাব। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি সরকারের যে মন্ত্রী শান্তনু ঠাকুর, আমি যতটুকু জেনেছি তাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এখন গোপালগঞ্জটা আওয়ামী লীগ ওরিয়েন্টেড একটা এলাকা, গোপালগঞ্জ থেকে বিএনপি কখনোই সেভাবে ভোটে জিতে আসতে পারে নাই। এবার গোপালগঞ্জে জিতেছে। গোপালগঞ্জেতে যদি তাদের আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির সংগঠনটাকে আরও বাড়ানো যায়, আরও বিস্তৃত করা যায়, এটা তো করতেই হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে কম বিতর্কিত তিনি মনোনয়ন চেয়েছেন
এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে আমরা বিএনপিকে একটি উদার রাজনৈতিক দল বলতে পারি, বিএনপি যে অন্য দল অবশ্যই থেকে আসলেও বিএনপি স্বাগত অবশ্যই জানানো হয়। বিএনপি অবশ্যই 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 একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই আচ্ছা। ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নাই। এক্ষেত্রে অথবা এই একটা প্রশ্ন ব্যাপারে চলে আসে যে জি। এই যে জুলাই শহীদের মাতাকে জামায়াত থেকে মনোনয়ন দেওয়া হলো জি, জি। সংরক্ষিত নারী আসনে, সেক্ষেত্রে বিএনপির ভাবনাটা কি ছিল? জুলাই শহীদদের নিয়ে বা তাদের আত্মীয় স্বজন, বোন, মা, তাদেরকে নিয়ে কোনো ভাবনা ছিল না? বিএনপি জুলাই আপনার আন্দোলনকে ধারণ করে, জুলাই আন্দোলনের শহীদদেরকে ধারণ করে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে জুলাইতে, যে 1500-1600 জন শহীদ হয়েছে, সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি পরিবারের লোক, বিএনপি নেতাকর্মীরা। সবচেয়ে বেশি আহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। আমার নির্বাচনী এলাকায় 6 জন নিহত হয়েছেন, 6 জনই বিএনপি করেন, 6 জনই বিএনপি করেন। সুতরাং এখানে বিএনপি শহীদদেরকে ধারণ করছে, বিএনপি শহীদদের পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অবশ্যই তাদেরকে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে। এখানে আপনার যেমন বিএনপির যিনি আপনার মায়ের ডাকের তুলি, জি। তাকে আপনার দেওয়া মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচিত করা হয়েছে। সেও তো শহীদ পরিবারের একজন, সেও তো গুম পরিবারের একজন। সুতরাং সেখানে এটা মানে খুব বেশি আপনার বলার, এটা জামাত যে আপনার একজনকে মনোনয়ন দিয়ে খুব বেশি একটা কাজ করেছে এটা না। জামাতের আসলে আপনার সেইভাবে মহিলাদের প্রতি জামাতের কোনো আগ্রহ নেই। কারণ গত যে আচ্ছা। আপনার ঐকমত্য কমিশনের একটা সিদ্ধান্ত হয়েছে এই নির্বাচনে, মানে শতকরা 5 ভাগ সরাসরি নারী মনোনয়ন দেওয়া হবে, জামাতের একজনকে মনোনয়ন দেওয়া হয়নি। এখন আমরা দেখতে চাই জামাতের যে সমস্ত নারীরা সংসদে গিয়েছেন, তারা সংসদে কত ঘন্টা কাজ করেন, 5 ঘন্টার বেশি তারা আদৌ সংসদে, 5 ঘন্টার বেশি তারা সংসদে আদৌ থাকেন কিনা সেই ব্যাপারেও দেখতে হবে। কারণ জামাত ইদানিং টকশোতে যাচ্ছে, আর এর আগে জামাত টকশোতে যেত না। বা একটা ইসলামিক রাজনৈতিক দল, আমার একটা অভিজ্ঞতা আছে, 8টা বাজে একটা ইসলামিক রাজনৈতিক দলের সাথে আমার টকশো, 1 ঘন্টা আগে তিনি জানতে চেয়েছেন যে ওই উপস্থাপক কে, মহিলা না পুরুষ। যখন বললো যে উনি মহিলা উপস্থাপক, উনি 1 ঘন্টা আগে ডিনাই করেছেন। এটা তাদের ব্যক্তিগত, মানে নারীদের সম্মানের ক্ষেত্রে জামাত অথবা ইসলামিক রাজনৈতিক দলগুলো খুব বেশি উদার, এই কথাটা বলতে পারবো না। সুতরাং তারা হয়তো সেখানে তাদের মনোনয়ন দিয়েছেন, অন্যদেরকেও মনোনয়ন দিয়েছেন, বা মানে কিছুটা বানরের পিঠাভাগও করেছেন তারা। আপনারা যেমন তাদের জোটের 2-1 জনকে মনোনয়ন দিয়েছেন। সব মিলিয়ে জামাতের মনোনয়নের সাথে বিএনপির মনোনয়নের সেভাবে আপনার তুলনা করা যায় না। কারণ বিএনপির নারী নেত্রীরা যেই পরিমাণ আপনার আন্দোলন সংগ্রামে যতটা ছিল, জামাতের কোনো নারী নেত্রী আন্দোলন সংগ্রামে ছিল না। ফেসবুকে বলেছেন যে 1984 থেকে 2026 পর্যন্ত তার জীবন তছনছ করে দিল, মনোনয়ন পাননি, তার ডেডিকেশন। অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, এই অভিযোগটি এসেছে, আপনি বোধহয় নামটি পরিচিত থাকবেন এই বিষয়ে। তো অনেকগুলো নমিনেশন হয়েছে, এর মধ্যে এমন একটি স্ট্যাটাস আমরা দেখে আমাদের চোখ আটকে গেল। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? না, দেখুন, আপনার 2006 সাল থেকে 2026 সাল পর্যন্ত অসংখ্য নারী নেত্রী তাদের জীবনের শ্রেষ্ঠ সময় রাজপথে কাটিয়েছেন, আন্দোলন করেছেন, জেলে গিয়েছেন। আসন মাত্র 36টা, প্রার্থী 900। এটা পৃথিবীর কোনো শক্তি সবাইকে সন্তুষ্ট করতে পারতো না। যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, একটা সরকারি রাজনৈতিক দল ইচ্ছা করলে তাদেরকে অনেক জায়গায় তাদেরকে দলের নেতৃত্বে আনতে পারে, তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজে তাদেরকে লাগাতে পারে। তারা একটু ধৈর্য ধরতে হবে। আর অনেকের মধ্যে ক্ষোভ আছে, দুঃখ আছে, বেদনা আছে। আমরাও রাজপথের অনেককে সাথীকে আমরা এইবার সংসদে পাইনি, সেটা পুরুষ হোক আর সেটা নারী হোক। নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। রাজনীতি শেষ কথা বলতে কিছু নেই। আমি 50 বছরের মতো রাজনীতি করেছি। আমার অনেক শিষ্য যারা আমার হাত ধরে রাজনীতি করেছে, তারা অনেক আগে সংসদ সদস্য হয়ে গেছে। কিন্তু আমি একেবারেই মাটি কামড়ে, ধৈর্য ধরে, বহু কষ্ট করে, বহু পথ অতিক্রান্ত করে আমি সংসদ সদস্য ধন্যবাদ হয়েছি। আপনাকে সাদাত হোসেন সেলিম। এই কথাতে মনে হয় আপনার সাথে একমত আবু হেনা রাজ্জাক। রাজনীতি শেষ কথা বলে কিছু নেই, কিছুক্ষণ আগেও বলছিলেন তিনি। আবু হেনা রাজ্জাক, আপনার কাছে আরেকবার আসবো। ছোট করে যদি বলেন যে এই যে জামাতের অবস্থান যেটি বলছিলেন সাদাত হোসেন সেলিম, যে 5% নারী আসন সংখ্যা নির্দিষ্ট করার বিষয়টি তারা বারবার বলেছে, যেটি রুল করা হয়েছিল কিন্তু তারা করেনি। এই যে নারী নেতৃত্বকে সামনে আসতে না দেয়া, এটা কি ইচ্ছাকৃত? না, এখানেও তো আমার একটু দ্বিমত আছে। যেটা 5% দেওয়ার কথা, সেটা হলো সংস্কার হওয়ার পর যেটা হবে তখন, এর আগে বাধ্যতামূলক নয়। তো সংস্কার তো করেন নাই আপনি এখনো। সংস্কার করলে ডেপুটি স্পিকার পদ ম্যান্ডেটরি বিরোধী দলকে দেওয়া,
কিন্তু আপনি অফার করছেন, অফার এটা তো করুণার ব্যাপার নয়। সুতরাং আপনি সংস্কার করেন, সংস্কার করার পর দেখবেন কেউ ফলো করে কিনা। আই এম টেলিং দ্য রিয়েলিটি। না, সংস্কার করার পদ্ধতিটা কি? সংস্কার সেটা সেই পদ্ধতিটা বিতর্ক কি? আরেকটা, সেই বিতর্ক তো সময় নাই। কিন্তু সংস্কার যেহেতু হয় নাই গণভোটের আলোকে জুলাই সনদ মোতাবেক হয় নাই যেহেতু, সুতরাং এখন তাকে আমার ব্লেম দেওয়ার কোনো যুক্তি নেই। পাশাপাশি আরেকটা কথা বলি, যে কথাটা বারবার আপনি বলার চেষ্টা করছেন যে রাজ্জাকি সাহেব বলছে এটা, আমি কিন্তু এখানে তুলনা করছি। আপনি যেভাবে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চান, পক্ষান্তরে আপনি আওয়ামী মুক্ত সংসদ চান না। বিষয়টা এরকম দাঁড়াইলো। কারণ আপনি দুইটা ছাত্রলীগের ওই যে দিচ্ছেন, তাদেরকে যদি এমপি বানাইছি, এটা নিয়ে আমার কোনো আপত্তিই নাই, আমি একমত। কিন্তু আপনি এক জায়গায় বলবেন ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই, আবার এখানে পার্লামেন্ট ছাত্র আওয়ামী মুক্ত চান না, বিষয়টা কেমন হয়? একদিকে থাকবে